সোমনগর গ্রামে রাজু ডিম বিক্রি করত। ঠান্ডা হওয়ার কারণে গ্রাহকদের লাইন লেগে যেত। প্রত্যেক বছর ও শীতকাল আসার অপেক্ষা করত। নিউ ইয়ারের সময় এসে গেছিল। আজ রাজু লোকেদের গরম গরম অমলেট আর ডিম ফ্রাই করে খাওয়াচ্ছিল। কিন্তু প্রত্যেকবার গ্রাহকরা রাজুর দোকানে অমলেট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল। ওরা কিছু নতুন চাইছিল। শুরুর দিনে বিক্রিও হলো, তারপর কিছুদিন পর বিক্রি অত আর হচ্ছিল না। এখন রাজুর দোকানে ডিম নিতে আর বেশি কেউ আসতো না। যারাই আসতো তারা ধারে বা ফ্রিতে নেওয়ার অছিলায় আসতো। একদিন রাজু আর তার বউ রেশমা ভাবলো, আজকে ভাবছি ডিমের দোকানটা বন্ধই রেখে দিই। আজকে আর তুমি ডিম সিদ্ধ করো না, কাল থেকে আমরা শুরু করব। যদি তুমি না যাও তাহলে আমাদের যে কজন গ্রাহক আছে তারা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আমি তো বলি তুমি আজ সাইকেল করে গিয়ে অন্য গ্রামে গিয়ে ডিম বেচো। গরম গরম ডিম সাইকেলে করে বেচলে হয়তো লোক কিনতে আসবে। তুমি ঠিকই বলেছো গিন্নি। তুমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখে দাও, আমি সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে আসব। রাজু সাইকেলে করে ডিম বেচার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আর একটুখানি বিক্রি করে সে যাচ্ছিল, আর তখনই ওর খেয়াল হলো গ্রামে গ্রামে গিয়ে ও সাইকেলে করেই ডিম বেচবে। কিছুক্ষণ পর দুজন লোক ওর কাছে ডিম কিনতে আসলো। এই যে দাদা, শুনছো? আরে এই যে ডিমওয়ালা দাদা, শোনো শোনো। বলো ভাই, কি লাগবে? আমার কাছে সেদ্ধ ডিম আছে, অমলেট আছে, আর ডিমের কারিও রয়েছে। তোমাদের কি লাগবে? আমাদের কিচ্ছু লাগবে না, কিন্তু তুমি আর কখনো এই জায়গাতে আসবে না, বুঝতে পেরেছো? এখানে অনেক আগে থেকেই আমাদের একটা ডিমের দোকান রয়েছে, যেটা খুব ভালো মতো চালু আছে। তুমি এখানে এসে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ। দাদা, আমারও তো দোকান ভালো চলছে না, তাই ভাবলাম যে আমি যদি গ্রামে গ্রামে দোকানে দোকানে ঘুরে এগুলো বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি এখান থেকে যাও, আর কখন এখানে আসবে না। রাজু ওখান থেকে নিরাশ হয়ে চলে গেল আর সব কথা রেশমাকে গিয়ে বলল। মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো ব্যবসা করতে হবে, না হলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এসব ছাড়া আর করবোইটা বা কি? এত বছর ধরে তো ডিমের দোকানই চালাচ্ছি আমরা। তুমি যদি এইটাও ছেড়ে দাও তাহলে তো কিছু বাঁচবেই না। রাজু এই দিন নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ল আর কোনো একটা আইডিয়া খোঁজার চেষ্টা করতে লাগলো। এই যে শুনছো, আরে কোথায় গেলে? হ্যাঁ আসছি, বলো কি হয়েছে? আচ্ছা, যদি আমরা আমাদের ডিমের দাম কম করে দিই তাহলে হয়তো লোকেরা আমাদের ডিম কিনবেই কিনবে। কিন্তু আমাদের ডিম তো প্রথম থেকেই সস্তা। দাম যদি আরো কমিয়ে দাও তাহলে তো কোনো মুনাফাই থাকবে না, আমাদের পুরো পরিশ্রম বরবাদ হয়ে যাবে। রাজু আর রেশমা বসে বসে নিজেদের ডিমের ব্যবসা কি করে বাড়ানো যায় সেই সব নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, কিন্তু কোনো ফল হচ্ছিল না। আমার কাছে একটা উপায় আছে। আমাদের মার্কেটে সোনার ডিম প্রচুর বিক্রি হয়। যখন আমি ছোট ছিলাম তখন ওখানে সোনার ডিমের কয়েন বানিয়ে বেচা হতো, আর ওটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর দেখতে ছিল। তাই নাকি? তুমি ঠিক বলছো তো? যদি তাই হয় তাহলে আমরা আবার আমাদের দোকানে জমিয়ে বেচাকেনা করব। রেশমার কথা শুনে রাজু ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রাজু ও শ্বশুর বাড়িতে গিয়ে সোনার ডিম কি করে বানানো যায় সেটা শিখতে লাগলো। কিছুদিন নিজের শ্বশুর বাড়িতে থেকে রাজু গোল্ডেন কয়েন এগের রেসিপি শিখে নিল। এমন একটা ডিম যেটা রান্না হওয়ার পর সোনার কয়েনের মতো দেখতে লাগে। রাজু রেসিপিটা শিখল। নিজের গ্রাম সোমনগরে ফেরত এসে রাজু আবার দোকান শুরু করলো। এই যে শুনছো গিন্নি, আজকে দোকানে তুমিও এসো। আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব। ভগবান আমাদের আশা নিশ্চয়ই পূরণ করবেন। রাজু আর রেশমা এই নতুন রেসিপি নিজের দোকানে শুরু করে দিল। আর যেরকমই ওরা ভেবেছিল সেরকমই হলো। প্রথম দিনের শুরুতেই ওদের প্রচুর বিক্রি হলো। আস্তে আস্তে পুরো শহর আর গ্রামে সোনার কয়েনের খবর ছড়িয়ে পড়ল। প্রথম মাসেই ওরা সারা বছরের মুনাফা করে নিয়েছিল। নিউ ইয়ারের সময় এসে গেছিল। দুজন ভীষণ খুশি ছিল, কিন্তু সঞ্জয় আর তার স্ত্রী নীতা এসব দেখে একদম খুশি ছিল না।
সঞ্জয় রাজুর সাথে নিজের সিঙ্গারার দোকান লাগাতো। রাজুর ডিমের দোকানে ভিড় হওয়ার কারণে সঞ্জয় হিংসে করতে লাগলো। দেখছো গিন্নি, এই ব্যাটা রাজু তো দেখছি সবাইকে ওর ডিম খেতে বাধ্য করে দিয়েছে। আর নয় তো কি, আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে। এই রাজুর না একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। পরের দিন সঞ্জয় আর তার বউ একটা আইডিয়া বার করলো যে ওরা রাতে রাজুর দোকানটা গায়েব করে দেবে। আর রাত হতেই দুজন স্বামী স্ত্রী মিলে রাজুর হাত গাড়ি চুরি করে ধাক্কা মেরে খাদের মধ্যে ফেলে দিল। সকাল হতেই রাজুর তো মাথায় হাত, ওখানে তো ওর দোকান ছিলই না। রাজু আর রেশমার তো কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গেল। ওরা দুজন একদমই ভেঙে পড়েছিল। দুজনেই হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। রাজু বলতে লাগলো, আমাদের সাথে সব কি হচ্ছে? হ্যাঁ, ঈশ্বর কেন এরকম করছেন? এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। আমরা এখনো আমাদের ব্যবসা আবার শুরু করতে পারি। যে কোনো জিনিস শুরু করলে এরকম নজর লেগে যায়। একদিকে রাজু আর রেশমার অবস্থা খারাপ, অন্যদিকে সঞ্জয় আর নীতা দুজন ভীষণ খুশি ছিল। ওদের সিঙ্গারার ব্যবসা খুব ভালো চলছিল। রাজু আর রেশমা পুরো ব্যাপারটা বুঝে গেল। ওরা বুঝতে পেরে গেছিল যে এই সব কিছু যা ঘটেছে এর পেছনে সঞ্জয় আর নীতার হাত রয়েছে। আমরা যদি আবার আমাদের দোকান বানাতে চাই তাহলে তো সময় আর টাকা দুটোই তো লাগবে, আর ততদিনে তো ঠান্ডাও চলে যাবে। আমরা যদি আমাদের বাড়িতেই এই ব্যবসা আবার শুরু করে দিই, এতে আমাদের গ্রাহক আমাদের কাছেই থাকবে। আর তারপর কিছু পয়সা জমা করে পরের সিজনে আমরা আবার হাতগাড়ি বার করতে পারবো। রাজু আর রেশমা নিজেদের বাড়িতেই নিজেদের ডিমের ব্যবসা শুরু করে দিল। বড় বড় পোস্টার লাগিয়ে ওদের ব্যবসা ভালোই চলতে লাগলো। তুমি একদম ঠিক কথাই বলেছিলে। দেখো, আমাদের দোকানে আবার ভালো রকম বেচাকেনা শুরু হয়েছে। রাজু আর রেশমার ঘরের দোকান দেখে সঞ্জয় আর নীতা ভীষণ বিরক্ত হলো, আর ওদের সিঙ্গারার দোকান বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ওদের দোকানের গ্রাহকও রাজুর দোকানের ডিম খেতে শুরু করলো। রাজু আর রেশমার নিজেদের হাতগড়ির দোকান আবার শুরু করলো। দেখতেই দেখতে ওদের গোল্ডেন কয়েন এগস পুরো শহরে ফেমাস হয়ে গেল। এক গ্রামে সুখা আর লম্বু দুই ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, এক প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানি প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকেরটাও কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগেই ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস?
আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস। দুই ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো। আরও 50 টাকার বদলে 40 টাকা লিখে দিল। এখন দুই ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল আর লোকজন টোকেন দিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই। জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। 1 প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, 1 প্লেটে 5টা চিকেন পাবেন আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে? সুখার লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যে ডুবে যাবে। লক্ষণপুর গ্রামে ছতন সিং নিজের স্ত্রী আর বাচ্চার সাথে বাস করত। ছতন সিং এর একটি বড় মেয়ে স্বাতি পড়াশোনায় খুব ভালো ছিল। ব্যাস, স্বাতির বিয়েটা হয়ে যাক, তাহলেই আমার মাথা থেকে অনেক চিন্তা কমে যাবে। তুমি এর ব্যাপারে কেন চিন্তা করছো গো? স্বাতি খুব গুণী মেয়ে। ওর বিয়ে নিশ্চয়ই একটা ভালো বাড়িতে হবে। তুমি নিশ্চিন্ত হয়ে নিজের কাজে যাও। আমি খাবার স্বাতির হাতে পাঠিয়ে দেব। ছতন সিং একটা মুদিখানা দোকানে কাজ করত আর সব সময় নিজের মালিকের কাছ থেকে খোঁটা শুনতো আর গ্রাহকদের কাছ থেকে কথা শুনতো। আমাকে 1 কেজি বাসমতি চাল দিয়ে দেবেন। আজকে বাড়িতে বিরিয়ানি বানাবো। আরে বাহ মা, বাহ, খুব ভালো কথা বলেছো। 1 কিলো বাসমতি চাল পুরো 200 টাকা কেজি। টাকা দিন তো। 200 টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 200 টাকা চালের দাম কি করে হবে? আশেপাশে দোকানে তো 120 টাকা কিলো। আসলে ব্যাপারটা হলো মা, এই সমস্ত দাম তো আমার মালিকই ঠিক করেছেন। আমি যদি এর থেকে কম দামে বিক্রি করি তাহলে আমাকে অনেক কথা শুনতে হয়। ওদেরকে বলুন যে এখন থেকে আপনার এই নোংরা দোকানে আমি আর আসবো না। আর সবাইকে নাও করে দেব যে আর অন্য কেউ যেন এই দোকানে না আসে।
ওই মহিলাটি রাগ করে দোকান থেকে চলে যায়। এরই মধ্যে ছতন সিংয়ের মালিক ওখানে চলে আসে, যেই সমস্ত কথা শুনতে পায়। আর ছতন সিংকে রাগ করে সে বলে, আরে তুমি একটা অপদার্থ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে এক্ষুনি আমি বের করে দিচ্ছি কাজ থেকে। মালিক, এটা আপনি কি কথা বলছেন মালিক? আমি আপনার এখানে 20 বছর ধরে কাজ করছি, এমন করবেন না। একটা গ্রাহককে তুমি সামলে রাখতে পারো না, যাও এখান থেকে, বিদায় হও, এক্ষুনি দূর হও। জানি না তুমি কি করতে পারবে, আর কখনো আমাকে তোমার মুখটা দেখতে যেন না হয়। ছতন সিং ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন স্বাতি টিফিনের ডাব্বাটা নিয়ে রাস্তায় বাবার সাথে দেখা করে। আর বাবাকে অসহায় দেখে সে বলে, কি হয়েছে বাবা, তোমাকে এত চিন্তিত লাগছে যে? আর এইভাবে এত রোদে কোথায় যাচ্ছ? আমি আর কি বলি মা তোমাকে, আমার কপালটাই পোড়া কপাল। তোমার বিয়েটা আমি দিতে চাই, কিন্তু সবসময় কিছু না কিছু কষ্ট আমাকে সহ্যই করতে হয়। কিন্তু হয়েছেটা কি? তুমি এত টেনশনে আছো। যদি তুমি এত টেনশন করো তাহলে তোমার বিপি বেড়ে যাবে, জানো তো এটা? তারপরেই ছতন সিং সমস্ত কথা মেয়েকে বলে দেয়। আর বাবার কষ্ট দেখার পরে স্বাতি কাঁদতে শুরু করে দেয়। আরে তুমি কেন কাঁদছো মা? এসব তো আমার জন্যই হয়েছে। আমার সব বন্ধুরা বেইমানি করে কত এগিয়ে গেছে, আর আমাকে দেখ, আমি বেইমানি তো করতে পারি না, সেই জন্য কিছুই করতে পারিনি। ওরা দুজন চিন্তার মধ্যে ওখানে দাঁড়িয়েছিল, তারই মধ্যে কয়েকজন আদিবাসী ওদেরকে ঘিরে ধরে। আর সেটা দেখার পরে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। বাগাড় বল, এই দুজন বাপ মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে চলো তো। হ্যাঁ, বাগার বলে যাই হোক, নিয়ে চলো। ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ছাড়ো আমাদের, ছাড়ো বলছি, ছাড়ো, আরে ছাড়ো। ওই আদিবাসীর পুরো দলটা ওদেরকে বন্দি করে নেয় আর নিজেদের এলাকাতে নিয়ে যায়, যেখানে ছতন সিং দেখে যে স্বাতি আর স্বাতির মা মানে ছতন সিং এর স্ত্রী আগে থেকে ওখানে বেঁধে রাখা হয়েছে। ভগবান, তুমি এখানে কি করছো? আরে এগুলো কারা? আমাদের থেকে কি চায়? আমি বাড়ি থেকে বাইরে বাজারের দিকে রেশন নিতে যাচ্ছিলাম, ভাবলাম বিরিয়ানি বানাবো, আর ওরা আমাকে অপহরণ করলো। জানি না ওরা আমাদের কাছে কি চায়। আমাদেরকে বন্দি করে কেন রেখেছো? আমাদের পরিবার খুবই কষ্ট পাচ্ছে, আমাদেরকে ছেড়ে দাও। কি চাও আমাদের থেকে? তুমি তো ছতন সিং তাই না, যে উল্টো হয়ে জন্ম নিয়েছিল? আর সেই ছতন সিংই তো যে কোনোদিনও কোনো চুরির কাজ করেনি। আগে আমি সেই ছতন সিং, কিন্তু তুমি আমার নাম আর এইসব কথা জানলে কি করে? তুমি কে বলো তো? আরে তুমি আমার কথা বাদ দাও, এই পাথরটাকে দেখতে পাচ্ছ? এই পাথরটা নিয়ে আমি কি করব? আরে এই পাথর থেকে তোমাকে 10 বার ঝাঁপ দিতে হবে। যদি তুমি এতে সফল হও তাহলে আমি তোমাকে একটা উপহার দেব। তাহলে কি তুমি আমার পরিবারকে ছেড়ে দেবে? আরে আমি তোমায় কথা দিচ্ছি। ওই আদিবাসীরা প্রধানের কথা মতো ছতন সিংকে ছেড়ে দেয়, আর ছতন সিং ওই বড় পাথরের ওপরে ঝাঁপ দিতে শুরু করে নেয়। যেই 10 বার ছতন সিং এর পূরণ হয়ে যায়, ওই পাথরটা একটা সুন্দর ছেলেতে পাল্টে যায়। ওই ছেলেটাকে দেখার পরে সমস্ত আদিবাসীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আমার ছেলে ফিরে এসেছে, ধন্যবাদ তোমাকে। বাগার বল মহারাজের জয় হোক। আমি সব সময় তোমাদেরকে ভালোবাসবো। এই না হলে কথা, লাল্লান ভাই ফিরে এসেছে। আরে এইসব কি বলো তো, কেউ আমাকে একটু ঠিক করে বলবে? চুরি আর অভিশাপের কারণেই তো আমার ছেলে পাথরের হয়ে গিয়েছিল। যে অভিশাপ থেকে তখনই মুক্ত পেত যখন কোনো উল্টো জন্ম নেওয়া মানুষ, যে সৎ হোক ভালো হোক, ওই পাথরের ওপর 10 বার ঝাঁপ দিলে তাহলে ঠিক হতো। সেটা তুমিই আজকে করেছো। গত 2 বছর ধরে আমি কতজনকে এখানে নিয়ে এসেছি বাবা। তোমার কাজ যদি হয়ে যায় তাহলে আমরা কি এখান থেকে যাব? আমার পরিবার আগে থেকেই এত চিন্তিত, আর তুমি আরো বড় তামাশা করছো। ছাড়ো আমাদেরকে এখন। আরে এত সহজে তো যেতে দেব না, আগে উপহারটা তো নিয়ে যাও। ওই আদিবাসী প্রধান নিজেদের লোককে ইশারা করে। ওখান থেকে ওরা একটা চকচকে হ্যান্ডপাম্প নিয়ে চলে আসে। তুমি আমাদের এত কষ্ট দিলে একটা হ্যান্ডপাম্পের জন্য? আরে এটা কোনো সাধারণ হ্যান্ডপাম্প নয়, এটা হলো চমৎকারী হ্যান্ডপাম্প। যখন তোমরা এটা চালাবে তখন এর মধ্যে থেকে তোমাদের মনের ইচ্ছে মতো জিনিস বেরিয়ে আসবে। আচ্ছা তাই নাকি? আর এটা তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, তুমি আমার জন্য এত বড় উপকার করলে, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছো। কিন্তু এই হ্যান্ড পাম্পের ব্যবহার কি করে করব?
আর এতে হবেই বা কি? এই হ্যান্ড পাম্পটা নিয়ে গিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিও, আর এর ওপরে খানিকটা জল ছিটিয়ে দিও। যখনই হ্যান্ড পাম্প চালাবে তোমরা, ওর ভেতর থেকে তোমার মনের পছন্দের জিনিস বেরিয়ে আসবে। ওই আদিবাসী থেকে ছতন সিং এর পরিবার হ্যান্ড পাম্পটা নিয়ে আসে, তারপর ওখান থেকে চলে যায়। ছতন সিং নিজের বাড়ির উঠোনে হ্যান্ড পাম্পটা বসিয়ে দেয়। স্বাতি এক গ্লাসে জল নিয়ে এসে ছতন সিংকে দেয়। তাহলে দেরি আর কিসের? তুমি হ্যান্ড পাম্পটা চালিয়ে দাও, কিছু না কিছু তো ভালোই হবে। ছতন সিং যেই ওই কলের মধ্যে জল দেয়, তখনই ওর ভেতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসে, জাদুই হ্যান্ড পাম্পের বিরিয়ানি, যেটা দেখার পরে ওরা অবাক হয়ে যায়। বাবা, এই দেখো, হ্যান্ড পাম্প থেকে বিরিয়ানি বেরোচ্ছে। এর মানে হলো ওই আদিবাসীদের কথা ঠিক ছিল। হে ভগবান, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সমস্ত কষ্টের সমাধান পেয়ে গেছি। কেউ কি ভেবে দেখেছিল যে আমি উল্টো জন্ম নিয়েছিলাম বলে আর এত ভালো কাজ করে এসেছি বলে এত ভালো ফল পাবো আমরা? আর সেদিনের পর থেকেই একটা বড় ধাবা খোলে, যার নাম ছতন সিং হ্যান্ড পাম্প বিরিয়ানি রাখে। আর দেখতে দেখতে ছতন সিং এর সমস্যা সমাধান বেরিয়ে যায়, আর সমস্ত গ্রামে ছতন সিং এর হ্যান্ড পাম্প বিরিয়ানির খুবই নাম হয়ে যায়। একদিন ছতন সিং এর পুরনো মালিক ওর সাথে দেখা করে। এই যে দাদা, 3 দিন হয়ে গেল কিচ্ছু খাইনি, আমায় কি বিরিয়ানি খাওয়াবে? লোকের মুখে শুনেছি যে আপনি মাঝে মাঝে ফ্রিতেও খাওয়ান। যেই ছতন সিং ঘুরে দেখে, ও দেখতে পায় যে ওর পুরনো মালিকের অবস্থা ভিখারির মতন হয়ে গেছে। মালিক, আপনার এই অবস্থা কি করে হলো? আমি এক্ষুনি আপনাকে বিরিয়ানি দিচ্ছি। তুমি এত বড় লোক কি করে হয়ে গেলে? আমি সবসময় লোকেদেরকে ঠকিয়েছি তো, সেই জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। দোকান জমি সব মাটিতে মিশে গেছে আমার। যেই ছতন সিং হ্যান্ড পাম্প চালানো শুরু করে দেয়, সেখান থেকে বিরিয়ানি বেরিয়ে আসে, আর তারপরই ও নিজের পুরনো মালিককে খাওয়াতে শুরু করে। আর এইভাবেই ছতন সিং সবাইকে সাহায্য করে, আর নিজের হ্যান্ড পাম্প বিরিয়ানির সাহায্যেই নিজের জীবনটা সুন্দরভাবে কাটাতে শুরু করে। আর ওর নিজের মেয়ে স্বাতির বিয়েও একটা ভালো পরিবারে করে দেয়। এক গ্রামে সুখা আর লম্বু 2 ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, 1 প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানির প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকেরটাও কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগেই ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস? আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস। 2 ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো আর ও 50 টাকার বদলে
40 টাকা লিখে দিল। এখন দুই ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল আর লোকজন টোকেন দিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই, জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। 1 প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, 1 প্লেটে 5টা চিকেন পাবেন আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে? সুখার লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যেই ডুবে যাবে।